অপেক্ষার প্রহর ফুরোচ্ছে। রাতেই কলকাতা পা রাখছেন লিওনেল মেসি। ফুটবল জাদুকরের আগমনে সেজেছে সিটি অফ জয়। কাল সল্টলেক স্টেডিয়ামে মূল আয়োজন। এখানে যতজন আছে সবাই খুব আনন্দিত মেসিকে দেখার জন্য। এত বড় ফুটবলার আমাদের দেশে একটা আছে, তাও দেখার ইচ্ছেও আছে। তার যে স্পোর্টসম্যান স্পিড আর আমাদের স্পোর্টসম্যান স্পিড একসাথে মিশে গেছে মেসির সাথে। বসুন্ধরার কাছে আবারও হারল মোহামেডান। ফুটবল লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে কিংসের জয় 2-0 ব্যবধানে। চলতি মৌসুমে কোটি টাকার সুপার কাপ আয়োজনে আশাবাদী বাফুফে। অন্তত লিগের ম্যাচগুলো না হোক, অন্তত টুর্নামেন্টের কিছু বড় বড় খেলা কিন্তু আমি ব্যক্তিগতভাবে জাতীয় স্টেডিয়ামে দেওয়ার পক্ষপাতী। কাল আসছেন বিপিএল ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসের মেন্টর শোয়েব আখতার। দলকে উজ্জীবিত করার সঙ্গে পেসারদের দেবেন ক্রিকেটের পরামর্শ। ক্লাব বিসিবি দ্বন্দ্বের বলি হবেন ক্রিকেটাররা। দ্রুত সমঝোতার পথ বের করার আহ্বান মোহাম্মদ রফিকের। বললেন, বিশ্বকাপ প্রস্তুতির জন্য আদর্শ মঞ্চ নয় বিপিএল। এবং ফিফা বিশ্বকাপ টিকিটের অতিরিক্ত মূল্য নিয়ে প্রতিবাদ সমর্থকদের। মূল্য না কমালে রং হারাবে মেগা ইভেন্ট। হাইতি ইরানের যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞায় বিপাকে ফিফা। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। ভারতের মাটিতে ফের পা রাখতে চলেছেন বিশ্ব ফুটবলের জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি। 3 দিনের ঐতিহাসিক সফরে মেসি যাবেন 4 শহর, কলকাতা, হায়দ্রাবাদ, দিল্লি ও মুম্বাইতে। মাঠের অনুষ্ঠান, সেলিব্রিটি ম্যাচ, ফ্যাশন শো সব মিলিয়ে গোটা ভারত জুড়ে এখন মেসি উন্মাদনা। আর এই সফরের শুরু হচ্ছে সিটি অফ জয়, ফুটবলের শহর খ্যাত কলকাতা থেকে। সব আয়োজনের সেরা আয়োজন এ শহরেই। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। পুরো ভারতের ফুটবল প্রেমীদের চোখ এখন সিটি অফ জয় কলকাতায়। আর কলকাতার সবাই তাকিয়ে লেক টাউনে নির্মিত 70 ফুট উঁচু লিওনেল মেসির মূর্তির দিকে। এই মূর্তির মেসিকে যেমন দেখা যাচ্ছে, ঠিক তেমনই জীবন্ত মেসিকেও ফুটবল নিয়ে দৌড়াতে দেখা যাবে এ শহরেই। মেসি জ্বর ছড়িয়ে পড়েছে পুরো নগরে। অনেকেই বলছেন 70 ফুট উচ্চতার এমন মেসির মূর্তি পৃথিবীতে দ্বিতীয়টি নেই। সেই হিসেবে এটি বিশ্ব রেকর্ডও বটে। আমি শুধু না, সবাই এখানে যতজন আছে সবাই খুব আনন্দিত মেসিকে দেখার জন্য। খুবই ইন্টারেস্টেড আছি এটা নিয়ে, কি মেসি আসবে, আমরা যা আছে দেখবো। এত বড় ফুটবলার আমাদের দেশে একটা আছে, তাও দেখার ইচ্ছেও আছে। তার যে স্পোর্টসম্যান স্পিড আর আমাদের স্পোর্টসম্যান স্পিড একসাথে মিশে গেছে মেসির সাথে। এত সুন্দর এই মূর্তিটা, স্বয়ং মেসি যদি আসে না, তিনি নিশ্চয়ই খুশি হয়ে যাবে আর তিনি বুঝে যাবে যে এই শহর আমাকে বেশি ভালোবাসে। কলকাতার উন্মাদনায় যোগ হচ্ছে আরও চমক। মেসি আসার দিনই কলকাতায় পা রাখছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সেদিন কলকাতা পরিণত হচ্ছে তারকাদের মিলন কেন্দ্রে। শনিবার কয়েক ঘন্টার সফর, ঠাসা কর্মসূচি, খেলা, বিনোদন, চ্যারিটি আর তারকাখচিত মুহূর্ত, সবকিছুর সাক্ষী হতে চলেছে যুবভারতী ক্রীড়াঙ্গন। আর ঐতিহাসিক এই মুহূর্ত নিজের চোখে ধরে রাখতে টিকিট কাউন্টারগুলোতে লম্বা লাইন ভক্তদের। জানা গেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভ্যর্থনা গ্রহণ করবেন লিওনেল মেসি। এরপরই কলকাতা থেকে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দেবেন আর্জেন্টাইন তারকা। 2011 সালের পর এটাই মেসির প্রথম ভারত সফর। সেবার কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভেনিজুয়েলার বিরুদ্ধে খেলেছিলেন তিনি। এবারও আসর সেই কলকাতা। এরপর সফরের পরবর্তী পর্ব হায়দ্রাবাদ। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজিত হবে এক প্রদর্শনী ম্যাচ। সে ম্যাচে অংশ নেবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিও। হায়দ্রাবাদ পর্বের মূল আকর্ষণ সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বিশেষ একটি ফুটবল ক্লিনিক। ইউনিসেফ অ্যাম্বাসেডর হিসেবে মেসির সামাজিক দায়বদ্ধতারই প্রতিফলন এই আয়োজন। 2022 বিশ্বকাপের নির্বাচিত স্মারক উঠবে নিলামে। সেই অর্থ ব্যয় হবে দাতব্য কাজে। এছাড়াও রয়েছে 45 মিনিটের বিশেষ ফ্যাশন শো, যেখানে মেসির সঙ্গে থাকবেন লুইস সুয়ারেজ ও রান্দিগো দি পল। সফরের শেষ দিন দিল্লি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে লিওনেল মেসির। অরুণ জেটলি স্টেডিয়ামেও রয়েছে একাধিক অনুষ্ঠান। টিকিট না পেলেও ঘরে বসে মেসির ঝলক দেখার সুযোগ পাবেন ভক্তরা। তবে ব্যক্তিগতভাবে মেসির সঙ্গে দেখা করতে চাইলে খরচ করতে হবে 10 লাখ টাকা।
এই মিট অ্যান্ড গ্রেড নিয়েই এখন সবচেয়ে বেশি চর্চা। এই সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত। লিওনেল মেসির এই ভারত সফর শুধুই ফুটবল সফর নয়, এ এক ঐতিহাসিক ইভেন্টও। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। বাংলাদেশ ফুটবল লিগের খবর। চ্যালেঞ্জ কাপের পর এবার লিগেও বসুন্ধরার কাছে হারল মোহামেডান। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের 2-0 গোলে হারালো কিংস। এই জয়ে বাংলাদেশ ফুটবল লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল ক্লাবটি। ঘরের মাঠে কিংস আরেনায় মোহামেডানের বিপক্ষে গোল করে উচ্ছ্বসিত কিংস ফরওয়ার্ড রাকিব হোসেন। মোহামেডানের জন্য ম্যাচটা ছিল চ্যালেঞ্জ কাপে হারের প্রতিশোধের, আর পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও পাকাপোক্ত করতে মাঠে নামে বসুন্ধরা কিংস। একাদশে ছিলেন না কিউবা মিচেল। এদিন কিংসের অধিনায়কের দায়িত্ব পালন করেন আনিসুর রহমান জিকো। ঘরের মাঠে শুরু থেকে আক্রমণাত্মক বসুন্ধরার জায়ান্টরা গোল পেতেও তাদের বেশিক্ষণ সময় লাগেনি। 14 মিনিটে ফাহিমের ক্রসে 3 ডিফেন্ডারের ফাঁক দিয়ে গোল করে দলকে লিড এনে দেন রাকিব হোসেন। 21 মিনিটে ব্যবধান বাড়াতে পারতেন ইমানুয়েল সান্ডে। তার শট বারে লেগে ফিরে এলে আক্ষেপ বাড়ে বসুন্ধরা সমর্থকদের। গোল খেয়ে হুঁশ ফেরে সাদা কালোদের। 33 মিনিটে গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি বোয়াটেং। প্রথমার্ধে মোহামেডানের আরও বেশ কয়েকটি আক্রমণ রুখে দেন জিকো। লিড নিয়ে বিরতিতে যায় মারিও গোমেজের শিষ্যরা। দ্বিতীয়ার্ধে আর নিজেদের খুঁজে পায়নি মোহামেডান। আক্রমণের পরিবর্তে রক্ষণ সামলাতে ব্যস্ত সময় পার করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচের শেষ দিকে বসুন্ধরার কাউন্টার অ্যাটাক, সেখান থেকে মোহামেডানের ডিফেন্ডার ও গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে জড়ান লিগের সর্বোচ্চ গোলদাতা ডোরিয়েলটন। ক্লাবের ধারাবাহিক পারফরমেন্সে সন্তুষ্ট কিংস সভাপতি ইমরুল হাসান। অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডানের বিপক্ষে জয়টা বিশেষ রাকিব হোসেনের জন্য। একসময় আওয়ানি মহড়ানের দৌড়টুকু এখন কিছুটা বসুন্ধরা মহড়ানের মধ্যে ছড়িয়ে পড়েছে, এবং এরকম দৌড় যত বেশি বাড়বে আমাদের ফুটবলের জন্য সেটা তত বেশি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি মনে করি। মোহামেডানের সাথে সবসময় আমাদেরকে প্রতিদ্বন্দ্বী অনেক ভালো হয়, কারণ এখন রাইভাল বলতে পারেন মোহামেডান বসুন্ধরা একটা। তো ওদের সাথে জিততে পারছি লিগের ফার্স্ট ম্যাচ, কারণ এটা আমাদের অনেক ইম্পর্টেন্ট ছিল। তো আমরা ম্যাচে জিততে পারছি, আমাদের জন্য অনেক ভালো হয়েছে, এবং আমরা ওদের থেকে পয়েন্ট অনেক আগায় গেছি। তো আমরা এখন লিগ টেবিলে আগানো আছি, চেষ্টা করবো সামনে ম্যাচগুলো আরও ভালো করে। এই জয় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করলো বসুন্ধরা। 6 ম্যাচে 5 জয়ে তাদের পয়েন্ট 16। অন্যদিকে সমান ম্যাচে মোহামেডানের পয়েন্ট 7। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ক্লাবগুলোর আর্থিক সংকট দ্রুতই কেটে যাবে বলে প্রত্যাশা বাংলাদেশ ফুটবল লিগের চেয়ারম্যান ইমরুল হাসানের। চলতি মৌসুমে কোটি টাকার সুপার কাপ আয়োজন নিয়েও প্রত্যাশা তার। এদিকে 16ই ডিসেম্বর জাতীয় স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচে দর্শক থাকবে কিনা তা নির্ধারণ হবে লিগ কমিটির বৈঠকে। আপনারা জানেন গত বছরের 5ই আগস্টের পরে দেশে একটা পরিবর্তন এসছে, ব্যবসা বাণিজ্য কিছুটা স্থবিরতা এসছে, এবং যারা ক্লাবের ম্যানেজমেন্টের সাথে জড়িত ছিল তারাও অনেকে হয়তো নেই। তো এই 1-2 বছর আসলে সবাইকে একটু কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তা আমি আশা করছি যে এটা হয়তো আগামী বছর কিংবা নির্বাচনের পরে এই কঠিন সমস্যা থেকে ক্লাবগুলো উত্তরণ ঘটাতে সক্ষম হবে। মোহামেডান এবং কিংসের খেলা যেটা ফেডারেশন কাপের জাতীয় স্টেডিয়ামে হচ্ছে, সেটা আসলে কুমিল্লা ভেন্যু যেহেতু আমরা পাচ্ছি না, সেই জন্য বিকল্প হিসাবে এটা হচ্ছে। তবে আমাদের অন্তত আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অন্তত লিগের ম্যাচগুলো না হোক, অন্তত টুর্নামেন্টের কিছু বড় বড় খেলা কিন্তু আমি ব্যক্তিগতভাবে জাতীয় স্টেডিয়ামে দেওয়ার পক্ষপাতী। দলকে উজ্জীবিত এবং পেসারদের পরামর্শ দিতে শোয়েব আক্তারকে মেন্টর করেছে ঢাকা ক্যাপিটালস। শনিবার বাংলাদেশে আসছেন পাকিস্তানি এই কিংবদন্তি, জানিয়েছেন ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী আতিক ফাহাদ। প্রথম আসরে প্রত্যাশিত পারফরমেন্স না হলেও এবার শিরোপা প্রত্যাশা ফ্রাঞ্চাইজিটির। IL-T20 কারণে বিদেশি ক্রিকেটার পেতে কিছুটা বিড়ম্বনার মুখোমুখি হচ্ছে দলটি। অ্যালেক্স হেলস আসতে বিলম্ব হওয়ায় বিকল্প হিসেবে রহমানুল্লাহ গুরবাজকে দলে নেওয়া হয়েছে বলেও জানান আতিক ফাহাদ। প্রথম আসরেই সমর্থক ও সামাজিক মাধ্যমে আলোড়ন তৈরি করলেও মাঠের পারফরমেন্সে প্রত্যাশা পূরণ করতে পারেনি ঢাকা ক্যাপিটালস। নতুন করে 5 বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি পাওয়ায় মেগা পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে ম্যানেজমেন্ট। এবার বড় স্বপ্ন দেখছে ক্যাপিটালস ফ্যামিলি।
দেশি বিদেশি তারকা ক্রিকেটারের সমৃদ্ধ ঢাকা ক্যাপিটালস স্কোয়াড। কোচিং প্যানেলে আছেন অভিজ্ঞ কোচ। তবে ঢাকা বড় চমক দিয়েছে পাকিস্তানি কিংবদন্তি সাবেক পেসার শোয়েব আখতারকে মেন্টর হিসেবে দলে ভিড়িয়ে। ফ্র্যাঞ্চাইজির ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর সঙ্গে ক্রিকেটারদের উজ্জীবিত করতে নেওয়া হয়েছে এই গতি তারকাকে। আমরা প্ল্যান করেছি এবার শোয়েব আখতারকে নিয়ে আসতে, যাতে আমাদের ওভারঅল যেই বিপিএল এর যে সিনারিওটা সেটা আমরা চেঞ্জ করতে পারি। যেসব প্লেয়ারদের আমরা সিলেক্ট করেছি, বিশেষ করে তাসকিন, তারপর যারা পেস বলাররা আছে ওদেরকে গাইড করতে পারবে শোয়েব আখতার। তাসকিনরা যাতে ওনার থেকে আপনার সাজেশন নিতে পারে, ইন্সপিরেশন নিতে পারে, সেই বিষয়টা আমরা এনশিওর করব। ঢাকা ক্যাপিটালসের প্রথম বিদেশি সাইনিং ছিলেন ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলস। আইএল টি20তে ব্যস্ত থাকায় কিছুটা শঙ্কা আছে তাকে শুরু থেকে পাওয়া নিয়ে। তবে তার বিকল্প এরই মধ্যে চূড়ান্ত করেছে ঢাকা ক্যাপিটালস। আফগান ব্যাটার রাহমানুল্লাহ গুরবাজকে স্কোয়াডে নিয়েছে দলটি। অ্যাটলিস্ট মানে অ্যালেক্স যদি নাও আসতে পারে প্রথমের দিকের ম্যাচে, সিমিলার টাইপের আরেকজন বিগ প্লেয়ার ডেফিনেটলি আসবে। আসলে আমরা কন্ট্রাক্ট করেছি হচ্ছে গুরবাজের সাথে, কারণ গুরবাজ অথবা অ্যালেক্স হেলস এনিওয়ান যদি আপনার আমরা ওনাদের গ্রুপ পর্বের পরপরই যদি যে কোনো একজনকে পাই, সেটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। গেল আসরের পারফরমেন্স হতাশ করেছে টিম ম্যানেজমেন্টকে। তবে নতুন মৌসুমে লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া, তাই দলের প্রতিটি বিভাগের জন্যই বিকল্প ক্রিকেটার দলে নিয়েছে ক্যাপিটালস। আমরা যেহেতু ফার্স্ট টাইম এসেছিলাম গত বছর, তা আমাদের নিজেদেরই অনেক কিছু আসলে অজানা ছিল। ওভারঅল পারফরমেন্সটাও খারাপ হয়েছে, কিন্তু আপনি গত বছরের আমাদের প্লেয়ার লিস্টগুলো যদি দেখে থাকেন, দেখবেন তারাও কিন্তু বেশ ভালো প্লেয়ার ছিল। তো আমরা আশাবাদী ছিলাম যে ভালো একটা পারফরমেন্স আমরা দিতে পারবো, কিন্তু আনফর্চুনেটলি আমরা দিতে পারিনি। এই কারণে এবার ফোকাসটা হচ্ছে অনেক বেশি মাঠে। প্রত্যেকটা সেগমেন্টে আমরা অল্টারনেটিভ কিছু প্লেয়ার রাখছি, সেটা আপনি টপ অর্ডার বলেন, মিডল অর্ডার বলেন। সিলেট পর্ব থেকে শুরু হবে এবারের বিপিএল, তাই চায়ের দেশ থেকেই অনুশীলন শুরু করবে ফ্র্যাঞ্চাইজিটি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। নোয়াখালী এক্সপ্রেস নয়, রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে আসন্ন বিপিএল মাতাবেন জিমি নিশাম। বেশি পারিশ্রমিক দিয়ে কিউই অলরাউন্ডারকে নিজেদের করে নিল রাজশাহী। শুক্রবার সামাজিক মাধ্যমে এই খবর নিশ্চিত করে রাজশাহী ওয়ারিয়র্স। এই সাইনিংয়ের পর আরও শক্তিশালী হলো শান্ত, মুশফিক, তানজিদ তামিমদের নিয়ে গড়া দলটি। এর আগে মোহাম্মদ নেয়াজ, সাহিবজাদা ফারহান, বিনুরা ফার্নান্দোকেও দলে ভিড়িয়েছে রাজশাহী। নিশামের অন্তর্ভুক্তির পরে দল হিসেবেও বেশ ভারসাম্যপূর্ণ এই ফ্র্যাঞ্চাইজিটি। কিউ অলরাউন্ডার বর্তমানে ব্যস্ত আছেন আইএল টি20 টুর্নামেন্টে। তবে বিপিএল এর শুরু থেকেই নিশামকে পাওয়া যাবে কিনা সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ক্লাব আর বিসিবির দ্বন্দ্ব একটা সময় সেটা ঠিকই থেমে যাবে, কিন্তু ক্রিকেটারদের ক্ষতি পোষানো অসম্ভব। তাই ক্রিকেটারদের ক্যারিয়ারের প্রশ্নে দুপক্ষকে দ্রুতই সমঝোতার পথ বের করার অনুরোধ সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিকের। এছাড়া বিপিএল দিয়ে বিশ্বকাপের পর্যাপ্ত প্রস্তুতি হবে এমনটা মানতে নারাজ তিনি। তবে মেগা ইভেন্টে ভালো করতে মিডল অর্ডারে বিকল্প খোঁজার পক্ষে সাবেক ক্রিকেটার। তার মতে বিপিএল থেকেই বের করতে হবে সেরা ফিনিশার। দোরগড়ায় বিপিএল, তার আগে ক্লাব ক্রিকেটও বিসিবির বড় চিন্তার কারণ। কর্তাদের বিরুদ্ধে বোর্ডের সামনে হয়েছে শোডাউন। প্রথম বিভাগ লিগের সূচি চূড়ান্ত করলেও অনিশ্চয়তায় 8 ক্লাবের প্রায় 150 ক্রিকেটারের ক্যারিয়ার। দ্বিতীয় তৃতীয় বিভাগ কিংবা প্রিমিয়ার লিগ নিয়েও ধোঁয়াশা কাটছে না। দেশের ইতিহাসে এমন বিড়ম্বনায় পড়তে হয়নি এর আগে কখনো। যত কিছুই হোক, কখনো ক্রিকেট থেকে সরে দাঁড়ায়নি ক্লাবগুলো। এবার এমন কেন, সে প্রশ্ন রফিকের। সাবেক এই ক্রিকেটারের কাঠগড়ায় দুপক্ষই দ্বন্দ্ব করে। আপনি মনে করেন যে কখনো ভালো দিকে যাবে না, দ্বন্দ্ব জিনিসটাই মনে করে খারাপের দিকে যাবে। এখন হচ্ছে ভবিষ্যতে দেখা যায় এটা মিট হবে, বাট আমি মনে করি মিট হওয়াটা বেটার। ডোমেস্টিক খেলে যাদের ফ্যামিলি চলে, 90% ফ্যামিলি চলে, এখানে কেউ অস্বীকার করতে পারবে না। একটু একটু আওয়াজ শোনাচ্ছে, তখনই বিসিবির দায়িত্ব ছিল যে তাদের সাথে বসলে তাকে এই সমস্যাটা অনেক আগেই সমাধান হয়ে গেছে। বিকজ আজকে বোর্ডে যারাই দেখেন যে ক্রিকেট প্লেয়ার, তারা তো ডোমেস্টিক খেলতে আসছে, প্রত্যেকটা ক্লাবের সাথে জড়িত আছে, প্রত্যেকটা ক্লাবে খেলেছে। এবারের বিপিএল ঠিকঠাক মাঠে গড়ানো বোর্ডের সামনে বড় চ্যালেঞ্জ। টি20 বিশ্বকাপ সামনে রেখে ভারত, সাউথ আফ্রিকার মতো দলগুলো যখন আন্তর্জাতিক সিরিজ খেলে প্রস্তুতিতে ব্যস্ত, তখন টাইগারদের ভরসা বিপিএল। তবে এই আসর থেকে লিটনদের প্রস্তুতি কতটা হবে সেটা নিয়ে সংশয় আছে রফিকের। যদিও টিম ম্যানেজমেন্টকে বিপিএল থেকেই মেগা ইভেন্টের জন্য ফিনিশার খোঁজার পরামর্শ দিলেন তিনি। ফরেন প্লেয়ার আপনি দেখেন, ওদের
ক্যাটাগরিটা দেখতে হবে যে ওরা কোন লেভেলের প্লেয়ার নিয়ে আসতেছে। আরেকটা হলো যে আমাদের লোকাল যে টিমগুলো আছে আর সবারই চিনি। বিপিএল এর সাথে বিশ্বকাপের লেভেলটা মনে করে এখান থেকে আপনার খুব ভালো একটা প্রিপারেশন আমি মনে করি না। বিপিএলটা করার উদ্দেশ্য কি, এখান থেকে আমার প্লেয়ার তৈরি করা, আমার নিজের চোখে দেখা। ইম্পর্টেন্ট হলো যে আপনার ব্যাটসম্যান যদি নেন, আপনার ব্যাটসম্যানটা আপনার স্লো উইকেটে কীভাবে খেলতেছে বা ফার্স্ট উইকেটে কীভাবে খেলতেছে, ওর শর্টসগুলো কেমন করতেছে, এটা আপনি যাচাই করতে হবে। ওখানে আপনার 10 বলে আপনি 30 রান কীভাবে করবেন, ওই রকম প্রিপারেশনটা থাকতে হবে, মেন্টালি ওইভাবে স্ট্রং হতে হবে। এবারও রংপুর রাইডার্সের বোলিং কোচের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ রফিক। কাগজে কলমে শক্তিশালী দল রংপুর, যদিও বড় নাম নয় রফিকের চাওয়া মাঠের পারফরমেন্স। রংপুর রাইডার্স এই বছর যে টিমটা করেছে ইনশাআল্লাহ আমি মনে করি যে চ্যাম্পিয়ন টিম করেছে। আমি মনে করি নামে কোনো ক্রিকেট খেলা হয় না, বাট মাঠে যে পারফর্ম করে আমি মনে করি সেটাই বেশ। আমি চাচ্ছি যে মাঠে পারফর্ম দেখে আপনি রেজাল্ট পান। আগামী 29 ডিসেম্বর চট্টগ্রামের বিপক্ষে বিপিএল এর প্রথম ম্যাচ খেলবে রফিকের রংপুর। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। অনূর্ধ্ব 19 এশিয়া কাপের প্রথম দিনেই চমক দেখালো ভারত ও পাকিস্তান। বৈভব সূর্যবংশীর 171 রানের দুর্দান্ত ইনিংসে 234 রানের বিশাল জয় পেয়েছে টিম ইন্ডিয়া। আরেক ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে 297 রানের জয় পেয়েছে পাকিস্তান। ম্যাচে 177 রান করেন পাকিস্তানের সামির মিনহাস। জয় দিয়েই অনূর্ধ্ব 19 এশিয়া কাপ শুরু করেছে দুই এশিয়ান জায়ান্ট ভারত ও পাকিস্তান। শুরুর দিনেই ইতিহাস ওলটপালট করেছে টিম ইন্ডিয়া। দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে পাহাড় সমান রান তোলে ভারত। উদীয়মান ব্যাটার সূর্যবংশীর ঝড়ো ইনিংসে 6 উইকেট হারিয়ে 433 রান করে দলটি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকেন 14 বছর বয়সী এই ক্রিকেটার। 30 বলে 50 করা সূর্যবংশী 56 বলেই সেঞ্চুরি দেখা পান। শেষ পর্যন্ত 9-4 এবং 14টি ছক্কা হাঁকিয়ে 171 রানে থামেন এই ব্যাটার। এই ইনিংস দিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ ছক্কার রেকর্ডে নিজের নাম লেখান সূর্যবংশী। এছাড়া দলীয় এ সংগ্রহ যুব ওয়ানডে ফরম্যাটে তৃতীয় সর্বোচ্চ এবং ভারতের হয়ে যুব ক্রিকেটে সর্বোচ্চ স্কোর। এর আগে এই প্রতিযোগিতায় দলীয় সর্বোচ্চ 364 রানের রেকর্ড দখলে ছিল বাংলাদেশের। বড় লক্ষ্য তাড়া করতে নেমে সুবিধা করতে পারেনি সংযুক্ত আরব আমিরাতের ব্যাটাররা। ভারতীয় বোলারদের তোপে নির্ধারিত ওভার শেষে মাত্র 199 রানে থামে স্বাগতিকদের ইনিংস। আরেক ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে 297 রানে জয় পেয়েছে পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে 3 উইকেটে 345 রান করে জুনিয়র মেন ইন গ্রিন। ম্যাচে 177 রান করেন সামির মিনহাস এবং 132 রান করেন আহমেদ হুসাইন। জবাবে ব্যাট করতে নেমে ধারাবাহিকভাবে উইকেট হারায় মালয়েশিয়া। দলের কেউ স্পর্শ করতে পারেনি 2 অঙ্কের কোটায়। শেষ পর্যন্ত 48 রানেই গুটিয়ে যায় মালয়েশিয়া। 3টি করে উইকেট শিকার করেন আলী রেজা ও মোহাম্মদ সায়েম। 14 ডিসেম্বর আইসিসি একাডেমি মাঠে গড়াবে ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ। বিগত সিনিয়র দল এবং মেয়েদের মাল্টিনেশনস টুর্নামেন্টে দুদেশের রাজনৈতিক বৈরিতা মাঠে প্রকাশ পেলেও জুনিয়র এশিয়া কাপে রাজনীতি থেকে দূরে রাখতে খেলোয়াড় সুলভ আচরণের প্রত্যাশা করছে সব দল থেকে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এদিকে একই টুর্নামেন্টে শনিবার নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে ইয়াং টাইগার্স। দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে সকাল 9টায় মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। চলতি বছর জুলাই থেকে এশিয়ান কাপের আগ পর্যন্ত টানা খেলার মধ্যে আছে আজিজুল হাকিমরা। সবশেষ আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়েই এশিয়া কাপের প্রস্তুতি সারে যুবা ক্রিকেটাররা। আফগানদের বিপক্ষে দেশের মাটিতে 2-2 ব্যবধানে সিরিজ শেষ করে বাংলাদেশ। এর আগে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে আলাদা আত্মবিশ্বাস যোগাবে। সে সিরিজও শেষ হয় 1-1 সমতায়। এছাড়া জিম্বাবুয়ে ও সাউথ আফ্রিকার বিপক্ষে ট্রাই নেশন সিরিজ জয় এ আসরে কাজে লাগাতে পারে ইয়াং টাইগারদের অভিজ্ঞতা হিসেবে। এশিয়ান ইউথ প্যারা গেমসে স্বর্ণ জিতল বাংলাদেশের চৈতি রানীদেব। দুবাই অনুষ্ঠিত এশিয়ান ইউথ প্যারা গেমস 2025-এর জ্যাভলিন ইভেন্টে স্বর্ণপদক জেতেন তিনি। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের প্রান্তিক সম্প্রদায় থেকে উঠে আসেন প্রতিভাবান এই প্যারা অ্যাথলিট। ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি অব বাংলাদেশ 2025 জাতীয় যুব প্যারা গেমস চলাকালে প্রতিভা অন্বেষণ কার্যক্রমের মাধ্যমে চৈতিকে খুঁজে পায়। এরপর 1 মাস ব্যাপী চলা প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণ করেন তিনি। প্রত্যন্ত অঞ্চল থেকে আন্তর্জাতিক মঞ্চে উঠে আসা চৈতি এখন অনুপ্রেরণার নাম। ফিফা বিশ্বকাপে
টিকিটের অতিরিক্ত মূল্য নিয়ে প্রতিবাদ জানালো ফুটবল সমর্থক ইউরোপ। তাদের দাবি, বিশ্বকাপে অংশ নেয়া দেশগুলোর টিকিটের জন্য যে মূল্য বেঁধে দেওয়া হয়েছে তা অযৌক্তিক। এই সিদ্ধান্ত থেকে সরে না আসলে বিশ্বকাপ রং হারাবে বলেও মনে করেন তারা। এদিকে হাইতি এবং ইরানের যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় ভক্তদের মাঝে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। ভক্তরাই খেলার প্রাণ, গ্যালারিতে তাদের সরব উপস্থিতি পরিপূর্ণ করে ম্যাচের পরিবেশ। তবে আসন্ন বিশ্বকাপে এই ভক্তদেরই উপেক্ষা করতে চলেছে ফিফা। টিকিটের যে মূল্য বেঁধে দিয়েছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা, তা বেশিরভাগ দর্শকেরই ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে বলে শুরু হয়েছে প্রতিবাদ। প্রথমবারের মতো হতে যাওয়া 48 দেশের বিশ্বকাপে উয়েফা থেকে অংশ নিচ্ছে সবচেয়ে বেশি দল। স্বাভাবিকভাবেই এই অঞ্চলের দর্শক সমাগমও বেশি হয়। তবে এবার বোধহয় তার ব্যত্যয় ঘটতে চলেছে, কারণ পার্টিসিপেটিং মেম্বার অ্যাসোসিয়েশনের জন্য বরাদ্দকৃত টিকিটের যে মূল্য নির্ধারণ করে দিয়েছে ফিফা, তা অযৌক্তিক বলে মনে করছে ফুটবল সাপোর্টার্স ইউরোপ। যে দলগুলো বিশ্বকাপ খেলবে তাদের ভক্তদের জন্য বিশেষভাবে টিকিট বরাদ্দ করে ফিফা। সমর্থকরা নিজ দেশের ক্লাব কিংবা লয়ালিটি স্কিমের মাধ্যমে এই টিকিট সংগ্রহ করেন। এজন্য গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত একটা প্যাকেজ টিকিট সংগ্রহ করতে হয় তাদের। ফিফা এবার যার মূল্য নির্ধারণ করে দিয়েছে $6,900 মার্কিন, যা কাতার বিশ্বকাপের টিকিট মূল্যের 5 গুণের সমান। ফিফা টিকিটের যে মূল্য নির্ধারণ করে দিয়েছে তা আমাকে হতবাক করেছে। বিশ্বকাপের ইতিহাসে এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি। এই সিদ্ধান্ত বিশ্বকাপের সফল আয়োজনকে ঝুঁকিতে ফেলতে পারে, কারণ খুব অল্প সংখ্যক সমর্থকদের এটা বহন করার সক্ষমতা আছে। শুধুমাত্র ফাইনালের একটা টিকিটের মূল্য $4,000 মার্কিন পর্যন্ত উঠতে পারে। এটা অসম্ভব। সাধারণ দর্শকের সুবিধার কথা বিবেচনা করে ফিফা ক্যাটাগরি 4 নামে এক ধরনের টিকিট বিক্রি করে থাকে, যা সাধারণত সবচেয়ে কম মূল্যের হয়। তবে পার্টিসিপেটিং মেম্বার অ্যাসোসিয়েশনের জন্য বরাদ্দ থাকে না এই ক্যাটাগরির কোনো টিকিট। এছাড়াও উচ্চ মূল্যের যে প্যাকেজ নির্ধারণ করে দিয়েছে ফিফা, সেই টিকিটও 2026-এর শুরুর দিকেই সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্বকাপ চলাকালীন অনেকেই যুক্তরাষ্ট্র ভ্রমণ করবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে, কারণ এমন ইভেন্টগুলোতে সবাই পরিবার নিয়ে যেতে চায়। এবার যে মূল্য নির্ধারণ করা হয়েছে তাতে এক একটি পরিবারের কমপক্ষে $30,000 মার্কিন খরচ হতে পারে। এটা অনেকের পক্ষেই অসম্ভব। আমার মনে হয় এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। এদিকে জটিল পরিস্থিতি বিশ্বকাপ নিশ্চিত করা ইরান এবং হাইতির দর্শকদের জন্য, কারণ দেশ দুটির জনগণের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। তাদের ভক্তদের জন্য ফিফা ট্রাভেল পাস চালু করতে পারে। সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র কী ধরনের পলিসি গ্রহণ করে তা এখনও নিশ্চিত নয়। এস এম ইকবাল, সময় সংবাদ। লা লিগায় শীর্ষস্থান মজবুত করার লক্ষ্যে ওসাসুনার মুখোমুখি হবে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে ম্যাচ শুরু হবে কাল রাত 11:30টায়। এদিকে মোহাম্মদ সালাহ ইস্যুতে উত্তপ্ত লিভারপুল। মাঠের খেলার চেয়ে মিশরীয় তারকাই ঠাঁই করে নিচ্ছেন গণমাধ্যমগুলোর শিরোনামে। তবে নানা সমালোচনা পেছনে ফেলে ব্রাইটন ম্যাচে জয় চান কোচ আর্নে স্লট। অ্যানফিল্ডে ম্যাচ শুরু রাত 9টায়। শেষ হয়ে আসছে 2025 বছরের শেষটায় দারুণ ফর্মে বার্সেলোনা। এবছর কাতালানদের সামনে আছে আর মোটে 3 ম্যাচ, লিগে ওসাসুনা ও ভিয়ারিয়াল এবং কোপা দেল রেতে গুয়াদালাজারা। 3 ম্যাচেই জয় দিয়ে বছর শেষের লক্ষ্য হ্যান্সি ফ্লিকের। সবশেষ চ্যাম্পিয়ন্স লিগে আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে 2-1 গোলের জয়ে আত্মবিশ্বাসী ফুটবলাররা। ন্যু ক্যাম্পেও ধারাবাহিকতায় চোখ ইয়ামাল, রাফিনিয়া ও রাশফোর্ডদের। তবে ভয়ের কারণও আছে তাদের। গত বছর 29 সেপ্টেম্বর ওসাসুনার মাঠে তাদের কাছে 4-2 গোলে বিধ্বস্ত হয়ে এসেছিল বার্সা। তাই সতর্ক থাকতেই হচ্ছে কাতালানদের। ইনজুরির কারণে নেই গাভি, কাঁধের চোটে ছিটকে গেছেন দানি ওলমো। ব্যক্তিগত কারণে খেলবেন না রোনাল্ড আরাউহো। ফ্রাঙ্কফুর্টের ম্যাচের একাদশ থেকে কিছু পরিবর্তন এ ম্যাচে আনার আভাস দিয়েছেন হ্যান্সি ফ্লিক। গুরুত্বপূর্ণ ম্যাচে কোচের আস্থা ফেরান তোরেস। এখন পর্যন্ত 15 ম্যাচে 11 গোল করেছেন এই ফুটবলার। এছাড়াও ইয়ামাল, রাফিনিয়া, রাশফোর্ডরাও মুখে আছেন বড় জয়ে। 2-এ থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান আরও বাড়াতে। দু দলের শেষ 10 ম্যাচের পরিসংখ্যানে কাতালানদের জয় আছে 8 ম্যাচে। একটিতে জিতেছে ওসাসুনা, একটি ম্যাচ হয়েছে ড্র।
এদিকে মাঠের পারফরমেন্সের চেয়ে মোহাম্মদ সালাহ ইস্যুতে উত্তপ্ত ইপিএল। ফর্ম খরার কারণে নিয়মিত ঠাঁই পাচ্ছিলেন না সেরা একাদশে, আর এতেই ক্ষুব্ধ হয়ে কোচ আর্নে স্লটের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি। তাই লিভারপুলে যে তার দিন শেষ হয়ে আসছে সেটা প্রায় নিশ্চিত। স্টিভেন জেরার্ডদের মতো সাবেকরাও চান না সালাহ আর লিভারপুলে থাকুক। এমন কঠিন পরিস্থিতিতে ব্রাইটন বাধা পাড়ি দিতে চায় অলরেড। ব্রাইটন ম্যাচে একাধিক ইনজুরিতে চিন্তায় আর্নে স্লট। চোটের কারণে খেলতে পারবেন না কোডি গাকপো, কনর ব্র্যাডলি। তবে জেরেমি ফ্রিম্পং, চিএসআর খেলার বিষয়ে স্লট সিদ্ধান্ত নেবেন ম্যাচের আগ মুহূর্তে। 15 ম্যাচে 7 জয়ে 10-এ থাকা অলরেডদের লক্ষ্য সালা জটিলতা কাটিয়ে 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে। পারভিন আক্তার, সময় সংবাদ। জল্পনার অবসান ঘটিয়ে আইসিসির মিডিয়া রাইটস পার্টনার হিসেবে থাকছে জিও স্টার। আসন্ন টি-20 বিশ্বকাপ সহ অন্যান্য টুর্নামেন্টগুলো ভারতীয় ব্রডকাস্টাররাই সম্প্রচার করবে। আইসিসির সঙ্গে 4 বছরের চুক্তিও চলমান আছে। আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। টি-20 বিশ্বকাপ মাঠে গড়াতে বাকি 3 মাসেরও কম সময়। সূচি আর ভেন্যু চূড়ান্ত হয়েছে ইতোমধ্যে। আয়োজনও প্রায় গুছিয়ে এনেছে দুই হোস্ট কান্ট্রি ভারত ও শ্রীলঙ্কা। তবে বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে হঠাৎই গুঞ্জন, আইসিসির সঙ্গে চুক্তি বাতিল করতে যাচ্ছে ব্রডকাস্ট প্রতিষ্ঠান জিও স্টার। ব্রডকাস্ট প্রতিষ্ঠানের সঙ্গে 2024 থেকে 27 পর্যন্ত 4 বছরের চুক্তি হয় রেকর্ড $3 বিলিয়ন বিনিময়ে। তবে এই চুক্তির পর 2টি বিশ্বকাপ সম্প্রচার করে জিও স্টার। তারপরও নাকি প্রতিষ্ঠানটির লোকসানের পরিমাণই বেশি, যে কারণেই গুঞ্জন ওঠে আইসিসির সঙ্গে চুক্তি বাতিল করতে যাচ্ছে জিও স্টার। তবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কিংবা সম্প্রচারকারী প্রতিষ্ঠান কোনো পক্ষ থেকেই নিশ্চিত তথ্য পাওয়া যায়নি এ বিষয়ে। তবে এবার দর্শককে সুখবর দিয়েছে আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করছে না জিও স্টার, বরং 4 বছরের জন্য অর্থাৎ 2027 পর্যন্তই চুক্তি বলবৎ থাকবে। আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। গেল কয়েকদিনের সবগুলো খবর আইসিসি লক্ষ্য করেছে, যেগুলোর কোনো ভিত্তি নেই বলেই বিবৃতিতে উল্লেখ করে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ও জিও স্টার ভারতের আইসিসি মিডিয়া রাইটস চুক্তি নিয়ে সম্প্রতি গণমাধ্যমে বেশ কিছু প্রতিবেদন লক্ষ্য করেছে। এই প্রতিবেদনগুলো কোনোভাবেই দুই প্রতিষ্ঠানের অবস্থানের প্রতিফলন করে না। আইসিসি ও জিও স্টারের বিদ্যমান চুক্তি সম্পূর্ণ কার্যকর আছে এবং জিও স্টার এখনও আইসিসির অফিসিয়াল মিডিয়া রাইটস পার্টনার হিসেবে আছে। জিও স্টার চুক্তি থেকে সরে গেছে এমন তথ্য একেবারেই ভুল। এবারের টি-20 বিশ্বকাপ সহ বাকি ইভেন্টগুলোর প্রস্তুতি ঠিক পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলেছে এবং দর্শক, বিজ্ঞাপনদাতা বা অংশীদারদের ওপর এর কোনো প্রভাব পড়বে না। দীর্ঘমেয়াদী বাণিজ্যিক অংশীদার হিসেবে আইসিসি ও জিও স্টার খেলাধুলার বিকাশে অংশীদারিত্বের ভূমিকার উপর দৃষ্টি নিবদ্ধ করে অপারেশনাল, বাণিজ্যিক ও কৌশলগত বিষয়গুলোতে নিয়মিত যোগাযোগ বজায় রাখে। আইসিসির এমন বিবৃতির পর বিশ্বকাপ দেখা নিয়ে আর কোনো চিন্তা রইল না ভক্তদের। তাজিন খন্দকার, সময় সংবাদ। জেকব ডাফির বোলিং তোপে মাত্র 3 দিনেই ওয়েলিংটন টেস্ট হারল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে ক্যারিবিয়ানরা 128 রানে গুটিয়ে গেলে নিউজিল্যান্ডের সামনে টার্গেট দাঁড়ায় মাত্র 55-তে। 1 উইকেট হারিয়েই সেই লক্ষ্যে পৌঁছে যায় ব্ল্যাক ক্যাপস। ব্র্যান্ডন কিংয়ের উইকেট তুলে নিয়ে দিন শুরু করে নিউজিল্যান্ড। 50 রানে রান আউটের ফাঁদে পড়েন তিনি। এরপরেই আউট হয়ে যান আরেক ওপেনার শেহব। 58 রানে 4 উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় উইন্ডিজ। রস্টন চেজকে নিয়ে ক্যারিবিয়ানদের ওপর তাণ্ডব শুরু করেন জ্যাকব ডাফি। মাত্র 2 রানে ফেরান উইন্ডিজ কাপ্তানকে। এরপর ব্ল্যাক ক্যাপস পেসারের শিকার হন জাস্টিন গ্রেভস। তার ব্যাট থেকে আসে ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ 25 রান। তার আগে অবশ্য 35 করা কাভিভ হসকে আউট করেন ফুক্স। 113 রানে 7 উইকেট হারিয়ে ফেলা ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আর ঘুরে দাঁড়ানো সম্ভব ছিল না। শেষ পর্যন্ত 128 রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ানরা। ছোট সংগ্রহ তাড়া করতে নেমে টম ল্যাথাম আর স্লো ব্যাটিং করলেও ডেভন কনওয়ে ছিলেন মারমুখী। দলীয় 26 রানে ফ্লিপের শিকার হয়ে সাজঘরে ফেরেন ল্যাথাম। তবে উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে দলের জয়ের পথে যেতে খুব একটা বেগ পেতে হয়নি কনওয়ের। প্রিয় ক্লাব অবনমন হয়ে গেছে দ্বিতীয় বিভাগে, তাই ক্ষোভে পুরো স্টেডিয়ামই আগুনে পুড়িয়ে দিল 3 অপ্রাপ্তবয়স্ক সমর্থক। আর তাতে ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে ফিনল্যান্ডের প্রায় শতবর্ষী ক্লাব এফসি হাকার হোম গ্রাউন্ড টেইতান কেন্টতা। এমন ঘটনা আলোড়ন ফেলেছে গোটা ফুটবল বিশ্বে। ক্ষতি পুষিয়ে উঠতে সমর্থকদের কাছ থেকে অনুদান তুলছে এফসি হাকা কর্তৃপক্ষ।
দাউ দাউ করে জ্বলছে আগুন, আর তাতে পুড়ছে এফসি হাকার হোম গ্রাউন্ড টেহেতান কেন্টতা। দমকল বাহিনীর সর্বোচ্চ প্রচেষ্টার পরেও ভস্মীভূত হয়ে গেছে গোটা একটা স্ট্যান্ড। কাঠের তৈরি গ্যালারি হওয়ায় খুব দ্রুতই ছড়িয়ে পড়ে আগুন। প্রায় শতবর্ষী পুরনো স্টেডিয়ামের সঙ্গে মিশে আছে ফিনিশ ফুটবলের অনেক গল্প। এর মধ্যে গ্যালারির যে অংশে আগুন লাগানো হয়েছে সেখানে ধারণ ক্ষমতা প্রায় ৩২০০। 1934 সালে নির্মিত হয় এফসি হাকার এই হোম গ্রাউন্ড। ফিনল্যান্ডের সর্বোচ্চ স্তরে 9 বার শিরোপা জিতেছে ক্লাবটা। তবে সবশেষ মৌসুমটা ভালো না হওয়ায় টেবিলের তলানিতে থাকা দলটার অবনমন হয়ে গেছে দ্বিতীয় বিভাগে। আর এমন পারফরম্যান্স মেনে নিতে পারেনি এই ক্লাবেরই 3 কিশোর সমর্থক। প্রাথমিক তদন্তে জানা গেছে স্টেডিয়ামে আগুন দেয়া 3 জনেরই বয়স 15-র কম। এর মধ্যে এক কিশোর এরই মধ্যে দায় স্বীকার করে নিয়েছেন। তবে ফিনল্যান্ডে অপ্রাপ্তবয়স্কদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি সাজার বিধান না থাকায় অভিযুক্তদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই, যদিও অভিযোগ প্রমাণিত হলে ক্ষতিপূরণ দেওয়ার নিয়ম রয়েছে। এটা সত্যিই মর্মান্তিক। খেলোয়াড় থেকে শুরু করে সমর্থক সবাই গভীরভাবে মর্মাহত। ভালো দিক হলো কেউ আহত হয়নি এবং দমকল বাহিনীর দ্রুত পদক্ষেপে স্টেডিয়ামের বাকি ভবনগুলো রক্ষা পেয়েছে। এই বিপর্যয় সামলে উঠতে আমাদের পুরো সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন। তবুও দল প্রায় স্বাভাবিকভাবে মৌসুমের প্রস্তুতি চালিয়ে যেতে পারবে, এটাই সবচেয়ে বড় স্বস্তি। আগুনে শুধু স্ট্যান্ড পুড়ে যায়নি, ক্ষতিগ্রস্ত হয়েছে বিজ্ঞাপন বিলবোর্ড এবং টার্ফের কিছু অংশ। ক্ষতি কাটিয়ে উঠতে সমর্থকদের কাছ থেকে অনুদান সংগ্রহ শুরু করেছে ক্লাব কর্তৃপক্ষ। পাশাপাশি নিলামে তোলা হচ্ছে স্মরণীয় কিছু ম্যাচের জার্সিও। 2019 সালের পর প্রথমবারের মতো প্রথম বিভাগে দেখা যাবে না ফিনল্যান্ডের ঐতিহ্যবাহী এই ক্লাবকে। সাব্বির মিথুন, সময় সংবাদ। বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে শিশু ও কিশোরদের অংশগ্রহণে খুদে ম্যারাথন। এতে নগরীর 20টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম থেকে দশম শ্রেণীর 529 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। আয়োজন করে শিশু শিক্ষা কেন্দ্র ফুলকি স্কুল। এই ম্যারাথনে 3টি বিভাগে ছেলে ও মেয়েদের আলাদা প্রতিযোগিতায় 5 জন করে মোট 30 জন প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হয়। পাশাপাশি প্রত্যেক অংশগ্রহণকারীকে সনদ ও পুরস্কার দেয়া হয়। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। শীতের সকালে চট্টগ্রামে 20টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পদচারণায় মুখর সিআরবি এলাকা। প্রথম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু ম্যারাথন প্রতিযোগিতা। ছেলে ও মেয়েদের আলাদা করে হয় খুদে ম্যারাথন। শুরুতে সকাল 7টায় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের 5 কিলোমিটার বিভাগের ম্যারাথন হয়। জীবনের প্রথম ম্যারাথনের অভিজ্ঞতায় ক্লান্তি বাধা হয়ে উঠতে পারেনি এই শিক্ষার্থীদের কাছে। সকালের প্রকৃতিটা এটা আমাদের অনেকে দেখা হয় না, এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে এবং আমাদের হাঁটা পরিষ্কার করতে হবে। ফার্স্ট টাইম পার্টিসিপেট হয়ে আমার অনেক ভালো লাগতেছে এন্ড এটা অনেক হার্ডও ছিল। খুদে ম্যারাথনের 2 কিলোমিটার দূরত্বের বিভাগে ছিল তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিশুরা, আর দ্বিতীয় শ্রেণীর শিশুরা অংশ নেয় 1 কিলোমিটার বিভাগে। পানিও খাই নাই, কিছু খাই নাই, একদম ডিরেক্ট দৌড়িয়েছি না থামে। এর ফলে ফার্স্ট হয়েছে। আমি দৌড়ানোর সময় আমাকে দিদিমণি অনেক উৎসাহিত করেছিল, এর জন্য আমি থার্ড হতে পেরেছি। সকালবেলার যে একটা আলাদা রূপ আছে প্রকৃতির কাছে আসলে সেটা হয়, এবং একটা সুস্থ সবল জাতি গঠন করতে হলে তাদের শারীরিকভাবে সক্ষম হতে হবে। এই ম্যারাথনে শিশুদের উৎসাহ দিতে অতিথি ছিলেন চট্টগ্রামের প্রথম এভারেস্ট জয়ী পর্বতারোহী। ফুলকির আয়োজনটা নিঃসন্দেহে দারুণ একটা ব্যাপার, এবং প্রত্যেকের শ্রেণী অনুযায়ী অনেকগুলো ক্যাটাগরিতে বাচ্চারা দৌড়াবে, এটা নিঃসন্দেহে দারুণ ব্যাপার, এবং আমি এটার ছোট্ট একটা অংশ হতে পারে আমি নিজে খুবই আনন্দিত। শিশুবান্ধব পৃথিবী হোক সবার এই স্লোগান নিয়ে অনুষ্ঠিত হয় এই খুদে ম্যারাথন। শিশুবান্ধব পৃথিবী হোক সবার এই স্লোগান নিয়ে অনুষ্ঠিত হয় এই খুদে ম্যারাথন। শিশু শিক্ষা কেন্দ্র ফুলকি স্কুল 50 বছর পূর্তি উপলক্ষে এই খুদে ম্যারাথন আয়োজন করে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এসএসসি 2004 ব্যাচ বাংলাদেশ বিপিএল সিজন 3 টুর্নামেন্টে ফেনী ব্রিগেডকে 37 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কিংস অব ব্রাহ্মণবাড়িয়া। শুক্রবার বিকেলে রাজধানীর পুলিশ স্টাফ কলেজ মাঠে টস জিতে আগে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে 147 রান সংগ্রহ করে কিংস অব ব্রাহ্মণবাড়িয়া। দলের হয়ে সর্বোচ্চ 75 রানের এক দারুণ ইনিংস খেলেন সজীব।
অন্যদিকে ফেনী ব্রিগেডের হয়ে দুর্দান্ত বোলিং করে 5 উইকেট শিকার রনের জবাবে 148 রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 110 রান করে ফেনী ব্রিগেড। প্রতি বছরের মতো এবারও টুর্নামেন্টে 14টি দল অংশ নেয়। আমাদের এই টুর্নামেন্টটা মূলত আমাদের SSC 04 ব্যাচ বাংলাদেশের গ্রুপের ব্যানারই হয়ে থাকে। আর যেহেতু আমাদের SSC ব্যাচ গ্রুপের আন্ডারে, সেহেতু আমাদের এই টুর্নামেন্টে শুধুমাত্র SSC ব্যাচের বন্ধুরা তাদের সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন কার্ডের মাধ্যমে প্রমাণ সাপেক্ষে এখানে খেলতে পারে। আর এই টুর্নামেন্টে যত বন্ধুবান্ধব আছে এর ভিতর অনেক ফ্রেন্ড আছে যারা পুরো বাংলাদেশে ট্যাপ টেনিস জগতে ভালো খ্যাতি অর্জন করেছে। লাস্ট প্রবাসী লীগ খেলে আসছে কিছু ফ্রেন্ড, তারপর ট্যাপ বল BPL খেলতেছে এবং পুরো মানে বাংলাদেশে ট্যাপ টেনিস জগতে আমাদের এই ব্যাচের অনেক বন্ধুবান্ধব আছে যারা খুব খ্যাতি অর্জন করছে এবং নিয়মিত খ্যাপ খেলে যাচ্ছে। এই ছিল খেলার সময়।